অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলে আহ্বায়ক হিসেবে থাকার কথা রয়েছে নাহিদ ইসলামের। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সকালে বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান ও বিভিন্ন বাহিনী ও রাজনৈতিক দলগুলো। এস এম আরিফের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। দীর্ঘ ১৬ বছরে প্রথমবারের মতো ২৫ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করে অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, বিজিবি ও আনসার বাহিনী প্রধানরা। পরে শহীদ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সাবেক সেনা কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। কোনো স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই সুখী হবেন। এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে। ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় শহীদ পরিবার। স্বাধীন তদন্ত কমিটি ছিল, যেটা রিপোর্ট আমরা এতদিন জানতে চেয়েও পাইনি, এখন যেন সেটা সবার সামনে খোলাসা হয়। আমরা পেছনে ষড়যন্ত্রকারী যারা প্রকৃত অর্থে তারা প্রমাণিত হবে। আমরা নিরপরাধীদের শাস্তি চাই না, এটা আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের তো অনেক হোপস আছে কি এখন একটা সুস্থ ট্রান্সপারেন্ট ট্রায়াল হবে। আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের আশা ছিল যে এটা ক্যাটাগরি এ হিসাবে একটা দিন পালন করা হবে, সরকারি ছুটি দেওয়া হবে। আমরা যেন আমাদের স্বামীদের কাছে যে বলতে পারি যে না, এতটুকু আমরা করতে পেরেছি, তবে এখানে আমরা ক্ষান্ত হব না, আমরা সুষ্ঠু বিচার চাই। নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে কালো দিন ২৫ ফেব্রুয়ারি। ১৬ বছর আগের ২০০৯ সালের এই দিনে রাজধানী পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। বিদ্রোহী বিডিআর জওয়ানদের হাতে প্রাণ হারান ৫৮ জন সেনা সদস্য। দেশের ইতিহাসে দিনটি অন্যতম কলঙ্কিত অধ্যায়। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। পিলখানার ৪ দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও 2 দিন।
পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় ৩৩ ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। নারকীয় এ হত্যাকাণ্ডের পর ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। পরে মামলা দুটি নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেয়া হয়। মামলার প্রতিবেদন অনুযায়ী দরবারে অনুষ্ঠিত আয়োজনকে সামনে রেখেই ষড়যন্ত্রকারীরা নিয়েছিল বিদ্রোহের প্রস্তুতি। জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদস্যদের মধ্যে ছিল অসন্তোষ। তার ফলেই সংঘটিত হয় ইতিহাসের নারকীয় এ হত্যাযজ্ঞ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। এটা নিয়ে আর কোনো কথা বলা উচিত হবে না। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী। নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করে বাহিনীকে সাহায্য করারও আহ্বান জানান সেনাপ্রধান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিপ্টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আগামীকাল আদেশ দিবেন আপিল বিভাগ। সে পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। শুনানি শেষে তার আইনজীবী সিমির মনির জানান, এটিএম আজহারুল সহ মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত আরও বিচারের আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আপিল বিভাগ। এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার। আংশিক শুনানি হয়েছে এবং বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আপিল বিভাগ। জামায়াতে ইসলামীর প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহার সাহেবকে ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে কোনো আসামির বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রথা
মানা হয়নি বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। যে এখানে মূল প্রশ্ন উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, জনাব কাদের মোল্লা সহ জনাব মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত। বুধবার শুনানি শেষে ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আদালতে আসা জামায়াতে ইসলামীর নেতারা। শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন, আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে যে 3 জন কর্মকর্তা মারা গেছেন মামলা চলা অবস্থায় তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। পরে নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। 2023 সালে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে তারা আবেদন করেন। 27তম বিসিএস এর পরে আজ 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তার মামলার রায় আপিল বিভাগ কর্তৃক একটু আগে ঘোষণা করা হলো। আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম। সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 6টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুবাইর রহমানের রিপোর্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। দ্বিতীয়বার 2001 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয় হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল নোমানের রাজনীতির শুরুটা 60-এর দশকে। হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম নগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। 1970 সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীন বাংলাদেশে প্রথমে তিনি ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময় জিয়াউর রহমান বিএনপি গঠন করলে 1981 সালে তিনি বিএনপিতে যোগ দেন। জীবনের শেষ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি
সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্রটা জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই, মূলত বলার জন্য আপনাদেরকে আজকে। দর্শক, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে উপদেষ্টা নাহিদ ইসলামের ব্রিফিংয়ে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। বগুড়া শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের ঐতিহ্যবাহী তাঁত শিল্প আজ বিলুপ্তির পথে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁতযন্ত্র। কঠোর পরিশ্রম, কম মজুরি আর যান্ত্রিক তাঁতযন্ত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা বদল করে অনেকেই। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। বগুড়া শিবগঞ্জের মজিহট্ট ইউপির দামগড়া কারিগরপাড়ার প্রায় 300 পরিবার একসময় তাঁত বুনে শত বছর ধরে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তাঁত শিল্পের সুতোসহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে পেশাধারী তাঁত শিল্পের মালিকদের। কোনো এক সময় তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত গ্রামের পর গ্রাম। তবে সময়ের পরিক্রমায় বদলে গেছে এই গ্রামের চিত্র। তাঁতিরা জানান, সারাদিন কাজ করেও 200 টাকা আয় করা কষ্টসাধ্য ব্যাপার। সুতোর দাম বাড়লেও বাড়েনি শ্রমের মজুরি। তাঁত শিল্প প্রায় বিলুপ্তির পথে। এ পেশায় লাভজনক হয় না, যার কারণে এখন ওই পেশার লোকজন অন্য কাজে ঝুঁকে পড়েছে। বাপ দাদার আমল থেকে তাঁতের এই ব্যবসাটা করি, কিন্তু আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। সংসারের দিক দিয়ে অসচ্ছল, সচ্ছলতা নেই। প্রায় 300 অধিক তাঁতি গোষ্ঠী আছে, তারা জন্মগত ইত্যাদি কাজ করতো। ইদানিং অনেক দুঃসময় তাদের যাচ্ছে। তাঁত শিল্প টিকে রাখতে সরকারের প্রতি সহযোগিতা ও সহজ শর্তে ঋণের প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা। এই শিল্প বানানোর যারা অক্লান্ত পরিশ্রম করে তারা এর প্রতি আগ্রহ হারিয়ে দিচ্ছে। আমরা উদ্যোগের কর্তৃপক্ষের সাথে কথা বলি যে তাদের কিছু প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা। যদি প্রণোদনা পেয়ে এই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমরা সে চেষ্টা করব। আবু সাদপু, মাই টিভি। ফরিদপুরে চলছে মধুমতি নদীর বাম তীর সংরক্ষণের কাজ। মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এই বাঁধ নির্মাণের ফলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বাড়ি ও স্মৃতি জাদুঘর ছাড়াও এলাকাবাসীর শত শত বাড়িঘর ও ফসলি জমি সহ সহায় সম্পদ রক্ষা হবে। এতে খুশি এলাকাবাসী। তবে কাজের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। ফরিদপুর থেকে নাজিম বকাউলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ফরিদপুরে মধুমতি নদীর বাম তীর ভাঙন বন্ধের প্রকল্পে মধুখালী উপজেলার 3টি স্থানে, আলফাডাঙ্গা উপজেলার 5টি স্থানে 4350 মিটার তীর সংরক্ষণ ও 3 কিলোমিটার চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলছে। বাঁধ নির্মাণ শেষ হলে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের বাড়িঘর ও ফসলি জমি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। 1.5 কিলো ভাঙিয়ে চলে আসছে, তাহলে আমাদের আরো ক্ষতিগ্রস্ত তো হয়েছি। 2বার ভাঙিছি, আরো একবার ভাঙার খাদা হয়ে যাচ্ছে। শতাংশের 10 একর জমি আমার এই জায়গা। কৃষক মানুষ আমাকে যে এই যে জমিটা চলে গেল, এ তো আর পাবো না। আসলে নদীটা হচ্ছে আপনার একটু দূরেই ছিল, ভাঙতে ভাঙতে অনেক কাছে চলে আসে। একই সাথে তীর সংরক্ষণের কাজে ব্যবহৃত ব্লকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নির্মাণাধীন কাজে ব্যবহৃত সামগ্রী মানসম্পন্ন না হলে ভেস্তে যাবে সরকারের কোটি টাকা, পাশাপাশি তা কাজেও আসবে না এলাকাবাসীর। ফলে মানসম্পন্ন কাজ নিশ্চিত করার আহ্বান তাদের। আমাদের এখানে তো মনে করেন অনেক জায়গা ভাঙিয়ে গেছে। 2008-এ যখন স্মৃতি জাদুঘরটা তৈরি হয়, তারপরে এই অঞ্চলের মানুষ একটু বিদ্যুৎ সুবিধা, রাস্তা সুবিধা পায়। তো আসলে পাশাপাশি এই নদী ভাঙনের কারণে এটা ভেঙে যাচ্ছিল। কাজের মান রক্ষায় সর্বোচ্চ নজরদারি ও তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নদী তীর রক্ষার মাধ্যমে মানুষ যাতে সুফল পেতে পারে, একই সাথে কাজ সম্পন্ন হলে সেখানে ট্যুরিজম স্পট গড়ে তুলে অর্থনৈতিকভাবেও স্থানীয়রা সমৃদ্ধ হতে পারে, সে ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়। এই নদীটি হচ্ছে সাধারণত বর্ষাকালে খুব ভয়াবহ আকার ধারণ করে এবং শুষ্ক মৌসুমে এটার ফ্লো অনেকটা কমে যায়। তো বাংলাদেশ সরকার এই নদীটাকে ভাঙনের হাত থেকে রক্ষার্থে গত
2023 সালে একটা প্রকল্প আমরা শুরু করি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে। এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে মধুমতি নদীর প্রায় 7.5 কিলোমিটার বর্তমানে নদীতে সংরক্ষণ কাজ চলমান আছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। আগামী 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা বলে জানিয়েছে জেলার পানি সম্পদ অধিদপ্তর। ইলিয়াস কমল, মাই টিভি।